নমস্কার, আমি অনির্বাণ চৌধুরী। শুরু করছি এডিট পেজ। শীতে লাদাখেই থাকবে ভারতীয় সেনা। রাজ্যসভায় কার্যত এই কথাই বুঝিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি সরাসরি অবশ্যই কথা বলেননি, কারণ রাষ্ট্রের গোপন সামরিক তথ্য এভাবে বলা যায় না প্রকাশ্যে। আর সরাসরি বলবেনই বা কী করে? রাজনাথ সিং প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ওপারে চীনের সামরিক প্রস্তুতির বিবরণ দিয়েছেন। ভারতও জবাব দিতে প্রস্তুত, এটাও তিনি জানিয়েছেন। আর আমাদের জওয়ানদের শীতের কাপড়, খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার কথা বলেছেন। এটা খুব সিগনিফিকেন্ট। তার মানে শীতে যুদ্ধর প্রস্তুতিও করে রাখছে ভারত। লাদাখেও প্যাংগং লেকে ওই এলাকায় এই মুহূর্তে সুবিধাজনক অবস্থায় রয়েছে ভারতীয় সেনা। কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ পাহাড় চূড়াগুলির সব আমাদের দখলে। আর চীনা ছাউনি ভারতের কামান ও বন্দুকের নিশানায়। গায়ের জোরে জমি দখল করতে এসে বাধা পেয়েছে চীন। কূটনৈতিক দিক দিয়ে হুমকি, শাসানিও কিন্তু কাজ দেয়নি। এবার তাই ভারতীয় সেনাদের মনোবল ভাঙার চেষ্টা করতে শুরু করলো বেজিং। প্যাংগং লেকের দুই পাড়ে লাগাতার লাউড স্পিকারে প্রচার চলছে। পাঞ্জাবি ভাষায় ভাংড়া গান চালাচ্ছে ড্রাগন সেনা, হিন্দিতে সাম্যবাদী বক্তৃতা প্রচার করছে। মগজ ধোলাইয়ের সেই পুরনো কৌশল। इस वर्ष हाल की घटनाओं में चाइनीज फोर्सेस का वायलेंट कंडक्ट सभी म्यूचुअली एग्रीड नॉर्म्स का पूरी तरह से उल्लंघन है। अभी की स्थिति के अनुसार चाइनीज साइड ने यलेसी और अंदरूनी क्षेत्रों में बड़ी संख्या में सैनिक टुकड़ियां और गोला बारूद मोबिलाइज किया हुआ है। पूर्वी लद्दाख और गोगरा और कोंकला और पेंगोंग लेक का नॉर्थ और साउथ बैंक पर कई फ्रिक्शन एरियाज हैं। সেপ্টেম্বরের 10 তারিখ সুদূর মস্কোয় বৈঠকে ভারত ও চীনের বিদেশমন্ত্রী। উদ্দেশ্য লাদাখে শীতলতা কাটানো। আর লাদাখে তখন কি হচ্ছে? প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় তখন যুদ্ধের পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল দুই দেশ। প্যাংগং লেকের উত্তরে শৈলশিরা ও দক্ষিণের চূড়াগুলি পুনরুদ্ধারে আসে চীনের সেনা। আগে থেকেই সেখানে সুবিধাজনক অবস্থান দখল করেছিল ভারতীয় বাহিনী। ভারতীয় সেনা সূত্রে খবর, প্যাংগং লেকের উত্তরে ভারতীয়দের ভয় দেখাতে শূন্যে গুলি চালায় চীন। কিন্তু চীনের উস্কানিতে বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে পাল্টা গুলি চালায় ভারত। দুতরফে শূন্যে প্রায় 200 রাউন্ড গুলি চালানো হলেও কেউ হতাহত হননি। সেপ্টেম্বরের 7 তারিখে দুই বাহিনীর মধ্যে গুলি চলার ঘটনা ঘটেছিল। 45 বছরে এই প্রথমবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গুলি চলার ঘটনা ঘটে। 1962 সালের পর প্রথমবার লাদাখে এলএসিতে গুলি বিনিময় হয়। ভারতীয় সেনা গুরুত্বপূর্ণ লোকেশনগুলি দখল করে নেওয়ার পর থেকেই চীনের সেনা তা পুনর্দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেনা সূত্রে খবর, শুধুমাত্র লাদাখে অনুপ্রবেশের জন্যই 10,000 সেনা মোতায়েন করছে চীন। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা জুড়ে প্রায় 50 ব্যাটালিয়ন বাহিনী মোতায়েন করেছে চীন। উত্তরাখণ্ড, অরুণাচল এবং ভুটান সীমান্তেও সামরিক পরিকাঠামো গড়া হচ্ছে। চীনকে জবাব দিতে অরুণাচলে পাল্টা সেনা মোতায়েন করেছে ভারত। चीन की कार्रवाई के जवाब में हमारी आर्म्ड फोर्सेस ने भी इन क्षेत्रों में उपयुक्त काउंटर डिप्लॉयमेंट्स किए हैं अध्यक्ष महोदय, ताकि भारत के सिक्योरिटी इंटरेस्ट को पूरी तरह से सुरक्षित रखा जा सके। ভয় দেখিয়ে কাজ না হওয়ায় অন্য পদ্ধতিও নিয়েছে চীনের সেনারা। তা হলো ভারতীয় বাহিনীর মধ্যে জাতিগত বিভাজন তৈরির চেষ্টা। এক্ষেত্রে শিখ যোদ্ধারাই তাদের লক্ষ্য। প্যাংগং লেকের দুই তীরে লাউডস্পিকারের সমানে প্রচার চালাচ্ছে চীন। প্যাংগং লেকের উত্তরে লাউডস্পিকারে পাঞ্জাবি গান চালানো হচ্ছে। চীনের ধারণা ছিল প্যাংগংয়ের উত্তরে হয়তো শিখ জওয়ানরা রয়েছেন। প্যাংগং লেকের দক্ষিণে মাইকে হিন্দিতে প্রচার চালাচ্ছে চীনা বাহিনী। জওয়ানদের বলা হচ্ছে তাদের ভুল বুঝিয়ে যুদ্ধে পাঠানো হয়েছে। ভারতীয় রাজনীতিকরা ভুল বোঝাচ্ছেন, জওয়ানদের হিন্দিতে বলছে চীন। শীতে ওই এলাকায় ঘাঁটি ঘিরে থাকা দুঃসাধ্য। হিন্দিতে প্রচার চীনের। ভারতীয় জওয়ানদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন। চীনের প্রচারের দাবি, নেতারা দিল্লিতে বসে, জওয়ানরা সীমান্তে মরছেন। ভারতীয় জওয়ানরা ভালো খেতে পড়তে পারেন না। হিন্দিতে প্রচার চীনের। সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন 62 লাদাখ যুদ্ধ ও 67 নাথুলা যুদ্ধেও চীন এইভাবে লাউড স্পিকারে হিন্দি প্রচার চালিয়েছিল। 62 যুদ্ধে ভারত হারলেও 67তে জেতে। ভারতীয় রাজনীতিকদের মনোবল ভাঙতেও চীনের সরকারি সংবাদ মাধ্যম সমানে প্রচার চালাচ্ছে। গ্লোবাল টাইমস লাগাতার 62 যুদ্ধের প্রসঙ্গ টেনে হুমকি দিচ্ছে। কিন্তু গত 5 দশকে পরিস্থিতি অনেক বদলে গেছে। ভারতীয় জওয়ানরা অনেক বেশি আত্মবিশ্বাসী, ভারতীয় সেনা অনেক শক্তিশালী, আর ভারতও
জমি রক্ষায় এক রক্ষা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ভাইরাসের চাষ হয় চীনে। করোনা ভাইরাস গোটা বিশ্ববাসীকে নাজেহাল করে ছেড়েছে। লাদাখে ভারতীয় জওয়ানদের মগজে এবার ভাইরাস ঢোকানোর চেষ্টা চলছে। সে খবর দেখলেন আপনারা। ইন্টারনেটেও ভাইরাস ছড়ায় চীন। তাদের সাইবার আর্মি প্রতিদিন আড়ি পাতে শত্রু দেশের কম্পিউটারে। চীনের একটি তথ্য প্রযুক্তি সংস্থা 10,000 ভারতীয়র তথ্য চুরির চেষ্টা করছে। হ্যাঁ, তালিকায় মোদি, মমতা সহ প্রথম সারির রাজনীতিকরা, সুপ্রিম কোর্টের বিচারপতি, 3 বাহিনীর প্রধান, শিল্প, বিনোদন, বিভিন্ন জগতের দিকপালরা রয়েছেন। গোটা বিষয়টা খতিয়ে দেখতে আমরা বিশেষজ্ঞ কমিটি করেছি। লাদাখ নিয়ে যুদ্ধের হুমকি দিয়েছে চীন, শাসানি দিচ্ছে বেজিং নিয়ন্ত্রিত সংবাদপত্র। কিন্তু প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন সরাসরি যুদ্ধের পথে পা বাড়াবে না ড্রাগন, বরং প্রযুক্তি ব্যবহার করে ছায়াযুদ্ধ চালিয়ে যেতে তারা অনেক বেশি পারদর্শী। সব প্রথম সারির অপরাধী। জেনভা ডেটা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি লিমিটেডের ভিতর থেকেই তাদের নজরদারির তথ্য ফাঁস হয়েছে। ভিয়েতনামের এক অধ্যাপকের মাধ্যমে সেই তথ্য পৌঁছেছে ভারত, অস্ট্রেলিয়া, ইতালি ও ব্রিটেনের সংবাদ মাধ্যমে। তথ্য প্রকাশ, চীনের এই তথ্য প্রযুক্তি সংস্থা কমিউনিস্ট পার্টি, সরকার ও সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। পৃথিবীর একাধিক দেশ থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের তথ্য সংগ্রহ করে তারা। সংগৃহীত তথ্য ওভারসিজ কি ইনফরমেশন ডেটাবেস অর্থাৎ ওকিডিবিতে সঞ্চিত হয়। তথ্য দূষণ, জনমত তৈরি এবং মিথ্যে প্রচার চালানোর উদ্দেশ্যে এই ডেটা ব্যবহার হয়। এই নিয়ে হইচই শুরু হতেই চীনের এই তথ্য প্রযুক্তি সংস্থার ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এক রাষ্ট্র এবং তার আগ্রাসী সম্প্রসারণবাদ এবং তার একটি সাম্রাজ্যবাদী প্রেসিডেন্ট। চীন ফিরে গেছে এবং যাচ্ছে মাও জেদংয়ের জামানায়। 29 জুন 1981 সীমান্তে শীতলতা কাটাতে বৈঠক করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং চীনের বিদেশমন্ত্রী হুয়াং হুয়া। দুজনে একটি সিদ্ধান্তে একমত হন, সীমান্ত সমস্যা জিইয়ে রেখে দুই প্রতিবেশীর সুসম্পর্ক সম্ভব নয়। 39 বছর পর রাশিয়ায় দুই বিদেশমন্ত্রীর বৈঠক হলো। সীমান্ত সমস্যা মেটেনি, বরং অমীমাংসিত সীমান্তে রক্তক্ষয় হয়ে গেছে। মস্কোয় এস জয়শঙ্কর এবং ওয়াং ইর বৈঠকে 5 দফা কর্মসূচির সিদ্ধান্ত হলো।
এলএসিতে মতপার্থক্য নিয়ে আরও আলোচনা, এলএসিতে দ্রুত সেনা প্রত্যাহার করার চেষ্টা হবে, দুই সেনার মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলা, সীমান্ত রক্ষা সংক্রান্ত সব রকম রীতিনীতি মেনে চলা, পরিস্থিতি স্বাভাবিক হলে আস্থাবর্ধক কর্মসূচি গ্রহণ। চীনের কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণে চলা সংবাদপত্র গ্লোবাল টাইমস 12 সেপ্টেম্বর 2:45 নাগাদ তারা টুইট করেছে, গত দুদিনে অর্থাৎ 10 ও 11 সেপ্টেম্বর ভারত চীন সীমান্তে শান্তি ফিরেছে। দুদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিদেশ মন্ত্রীদের মধ্যে বৈঠকে পরিস্থিতি ঠান্ডা করতে ইতিবাচক ভূমিকা নেওয়া হয়েছে। একেবারে কূটনৈতিক ঢঙে বিবৃতি। গ্লোবাল টাইমসের টুইটের বয়ান যে কমিউনিস্ট প্রভুরাই লিখে দিয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু তারা কি আদৌ শান্তি চায়? কি চায় চীন? 1959 সাল থেকেই লাদাখ দখলের চেষ্টা চালাচ্ছে চীন। 1959 সালে অমীমাংসিত সীমান্তের নতুন মানচিত্র প্রকাশ করে চীন। তৎকালীন চীনা বিদেশমন্ত্রী চৌ এন-লাই গ্রিন লাইন প্রকাশ করেন। ভারতের বিস্তীর্ণ এলাকাকে নিজের বলে দাবি করা হয় গ্রিন লাইনে। এরপরেই ভারত আক্রমণ করে চীনের সেনা। দুর্ভিক্ষপীড়িত দেশবাসীকে মাও জেদং বোঝান। ভারতীয় সেনা তিব্বত দখল করতে চেয়েছিল, চীনের সেনা বাধা দিয়েছে। সামরিক জাতীয়তাবাদের চাপা পড়ে যায় অভুক্ত মানুষের পেটের জ্বালা। চীনে বর্তমানে ক্ষমতায় শি জিনপিং। তার কাজকর্মে অনেকেই মাও জেদংয়ের ছায়া দেখতে পাচ্ছেন। শি জিনপিং নিজেও নিজেকে মাও জেদংয়ের যোগ্য উত্তরসূরি মনে করেন। মাও জেদংয়ের পর জিনপিংই আজীবন একনায়ক থাকার অধিকারী। শি মাওয়ের মতো সব শত্রুকে দুর্নীতির অভিযোগে খতম করেছেন। মাওয়ের মতোই শি জিনপিংয়ের চীনও ভয়াবহ দুর্ভিক্ষের সামনে দাঁড়িয়ে। একমাত্র যুদ্ধই খিদে ভুলিয়ে দিতে পারে মনে করেন শি জিনপিং। তাই খাদ্য সংকট হতেই লাদাখে সক্রিয় হয়ে উঠেছে চীন। সরকার মদতপুষ্ট গ্লোবাল টাইমস হুঙ্কার দিচ্ছে, ভারত যদি শান্তি চায় তাহলে ভারত ও চীন 7 নভেম্বর 1959 সালের প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে মেনে নেবে। ভারত যদি যুদ্ধ চায় চীন যুদ্ধ করবে। অর্থাৎ চীনের শর্ত মানলে তবেই শান্তি, না হলে যুদ্ধ। 62-তে মাও জেদং যা ভাবতেন 2020-তে শি জিনপিং তাই ভাবেন। সামরিক শক্তিতে সম্প্রসারণবাদ। 1993 সালে দুদেশের যে সীমান্ত সমঝোতা হয়েছিল তাকে মান্যতাই দিতে চায় না বেজিং। শুধু তাই নয়, গালওয়ানে নিজেদের সেনার আগ্রাসনকে অস্বীকার করেছে তারা। নিজেদের তরফে হতাহত সেনার সংখ্যাও স্বীকার করেনি। জিনপিং একটা জিনিস ভুল করছেন, গত কয়েক বছরে ভারতের মানসিকতাও বদলে গেছে। ভারতও এখন আপোষহীন লড়াইয়েই বিশ্বাস করে। ভারত জানে চীনের সেনা বহরে যতই বড় হোক না কেন, সীমান্ত যুদ্ধে তারা ভিয়েতনামের কাছেও হেরেছে। তাইওয়ানের মতো ছোট্ট দেশও চীনের নাকের ডগায় বসে চোখ রাঙায়। প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াত চীনকে জবাব দিয়ে জানিয়েছেন, যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে ভারতীয় সেনাও তৈরি। বিজেপি তো বটেই, বিরোধীরাও লাদাখে 1 ইঞ্চি জমি না ছাড়ার বিষয়ে একরোখা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন বিরতি। লাহোরে বাস নিয়ে গিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিনিময়ে আমরা কি পেলাম? কার্গিল। মোদি শরীফের জন্মদিনে গিয়েছিলেন, বিনিময়ে কি পেলেন? পাঠানকোটে জঙ্গি হানা। আস্তিনে ছুরি লুকিয়ে হাত মেলাতে চায় সে সবসময় আসে পাকিস্তান। এবং চীন কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় বন্ধু চীন, সেও ঠিক একই রকম ধোয়া তুলসী পাতা নয়। ইতিহাস বলছে বন্ধুত্ব করতে গিয়ে আমরা বারবার ধোঁকা খেয়েছি। লং মার্চকে সম্ভবত বলশেভিক বিপ্লবের সঙ্গে গুলিয়ে ফেলেছিলেন নেহরু। শুরু থেকে চীন নিয়ে রোমান্টিকতায় আচ্ছন্ন ছিলেন। বুঝতে পারেননি ঝান্ডার রং এক হলেই মানসিকতা মিলে যায় না। চীনের জাতীয় চরিত্র যা, কমিউনিস্ট হলেও চীন তেমনই। তা না হলে তিব্বতের মীমাংসা শুরুতেই হয়ে যেত, কারণ তিব্বত কখনোই চীনের অংশ ছিল না। ত্রয়োদশ শতকে চীনে মঙ্গল কিং বংশের শাসন শুরু হয়। 7ম শতাব্দীতে চীন ছিল তিব্বতী সম্রাট গাম্পোর অধীনে। 10ম শতাব্দী পর্যন্ত চীনে তিব্বতী রাজবংশের শাসন চলে, যদিও জাতিগত বৈষম্য থেকে চীনেরা সেই ইতিহাস মানে না। ত্রয়োদশ শতক থেকে তিব্বতী ইতিহাস লিপিবদ্ধ করেছে চীন। কিন্তু কিং বংশের শাসনের সময়েও চীনের ওপর তিব্বতের আধ্যাত্মিক আধিপত্য বজায় ছিল। চীন সম্রাটের আধ্যাত্মিক উপদেষ্টা ও ধর্মগুরু ছিলেন দলাই লামা। বিদেশ নীতি, বাণিজ্য ও রাজস্ব আদায়ে চীনের এক প্রতিনিধি লাসায় থাকতেন। তিব্বতের সব কৃষি জমির মালিক ছিল বৌদ্ধ ভিক্ষু সঙ্গের লামারা। দলাই লামার প্রশাসক মণ্ডলীর শাসনেই তিব্বতের শাসন কার্য চলত। দলাই লামা চীন সম্রাটের দরবারে রাজপুরোহিতের সম্মান পেতেন। 1911 সালে পরিস্থিতিটা অনেকটা বদলে গেল। চীন ও তিব্বতে রাজতন্ত্র ও সামন্ততান্ত্রিক ব্যবস্থার অবসান হলো।
1911 সালে গণতান্ত্রিক বিপ্লবে চীনের রাজতন্ত্র শেষ করলেন সান ইয়াতসেন। গণতান্ত্রিক বিপ্লবেই চীনে সব রকম ঔপনিবেশিক শাসনেরও অবসান হলো। সামরিক দিক দিয়ে দুর্বল চীনকে রাশিয়া অধিকার করে নেবে এমন ভয় ছিল ব্রিটিশের। ব্রিটেন ও আমেরিকা তাই তিব্বতে স্বাধীন ও স্বতন্ত্র সরকার গঠনে জোর দেয়। তাহলে রাশিয়া চীন দখল করলেও তিব্বত বাফার জোন হিসেবে ব্রিটিশ ভারতকে রক্ষা করত। 1949-50 সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে চীনের ক্ষমতা এলেন মাও জেডং। সোভিয়েত ঘনিষ্ঠ জওহরলাল নেহরু দ্রুত সেই সরকারকে স্বীকৃতি দিলেন। একতরফাভাবে চীনকে সমর্থন করতেও শুরু করলেন নেহরু। চীন তিব্বত দখল করলেও প্রথমে দলাই লামার প্রতিষ্ঠানকে অস্বীকার করেনি। তা দেখে মারাত্মক ভুল করে বসলেন নেহরু। 1954 সালে পঞ্চশীল চুক্তির সময় তিব্বতকে চীনের অংশ হিসেবে মেনে নেন নেহরু। 43 বছর ধরে স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রের উপর দখলদারিকেই স্বীকৃতি দেওয়া হলো। চীন কিন্তু কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে মেনে নিল না, ম্যাকমোহন লাইনকে অস্বীকার করল, সীমানা পুনর্বিন্যাসের দাবিও জানিয়ে রাখল। তারপর অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনের দাবি জানালো। 1962 সালে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীন ছিনিয়েও নিল। পরে অরুণাচল ছেড়ে দিলেও আকসাই চীন দখলে রেখে দেয় চীন। তারপরেও ভারতের হাতে সুযোগ ছিল। রাষ্ট্রসংঘে তিব্বতকে বিতর্কিত এলাকা ঘোষণা করার সুযোগ ছিল, কিন্তু কোনোদিনই কোনো সরকারই তিব্বতে চীনের অধিকারকে অস্বীকার করেনি। করলে কি হতো? প্রকৃত নিয়ন্ত্রণ রেখা হয়ে যেত ভারত ও তিব্বতের মধ্যে সীমান্ত। লাদাখ অরুণাচলের দাবি জানানোর নৈতিক অধিকারই চীনের থাকতো না। লাদাখ তিব্বত নিয়ে এখন আগ্রহ দেখাচ্ছে আমেরিকা, রাশিয়া। করোনায় কোণঠাসা বেজিং। কাশ্মীর সমস্যাকে বারবার আন্তর্জাতিক দরবারে নিয়ে যাওয়ার চেষ্টা করে পাকিস্তান। ভারতও তিব্বতকে আন্তর্জাতিক ইস্যু করে তুলতে পারে। তাহলে তিব্বতের স্বাধীনতা সংগ্রামের আগুন জ্বলে উঠবে। চীন নিজের ঘরেই ব্যস্ত হয়ে পড়বে, আর লাদাখে আমাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে আমাদের দুশ্চিন্তা করতে হবে না। অনির্বাণ সিনহা, জি 24 ঘন্টা। এডিট পেজ আজ এ পর্যন্তই।